আসসালামু আলাইকুম। প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা এবং সরকারি বাংলা কলেজের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের বিশেষ ক্লাসটিতে আমরা একাদশ শ্রেণীর অনলাইন বার্ষিক পরীক্ষার রসায়ন বিষয়ের ক্লাস নিব। একাদশ শ্রেণীর অনলাইন বার্ষিক পরীক্ষা তোমরা জানো শুরু হচ্ছে 7 তারিখে। প্রতিদিন সকাল 11টায় পরীক্ষাটি শুরু হবে। 50টি কোশ্চেন থাকবে, 50 মিনিটের একটি পরীক্ষা, এবং এতে অংশগ্রহণ করাটা সবার জন্যই বাধ্যতামূলক। এছাড়াও এতদিনে তোমরা জেনে গেছো যে 5 তারিখে সকাল 11টাতেই প্রস্তুতিমূলক একটি মক টেস্টও কলেজ কর্তৃপক্ষ তোমাদের সুবিধার্থে নেবেন। আর 3 তারিখে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে ওয়েব লিঙ্ক, ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের এবং তোমাদের অভিভাবকদের কাছে চলে যাবে। যেহেতু নির্ধারিত সময়ের পরে আর পরীক্ষা দেয়া যাবে না, কাজেই ওই সময়ের জন্য স্মার্টফোন, ল্যাপটপ, মোবাইল ডাটা, ওয়াইফাই তোমাদের সংগ্রহ ব্যবস্থা করে রাখতে হবে সবাইকেই। আর আরেকটি যেটা, কলেজের যে নোটিশে সকল নির্দেশনা দেয়া আছে, এরপরেও বলা আছে যে সমস্যা হলে তোমাদের কোথায় কোন নাম্বারে যোগাযোগ করতে হবে। এখন এছাড়া তোমাদের যেটা, এটি সম্পূর্ণ এমসিকিউ এর উপর একটি পরীক্ষা। কিভাবে এটি নিতে হবে গত ক্লাসে এবং তার আগেও খুব সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝে গেছো এতদিনে যে পরীক্ষাটি কিভাবে নিতে হবে। পরীক্ষাটিতে সবাই অংশগ্রহণ করবে, আমি নিশ্চিত তোমাদের খুবই ভালো লাগবে পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পেরে। এটা খুবই একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে তোমাদের জীবনে। এই করোনাকালীন আপদকালীন একটি সময়ে তোমাদের জন্য কলেজ কর্তৃপক্ষের এই সুব্যবস্থাটি, তোমাদেরকে সবাই সহযোগিতা তোমরা করবে, সবাই অংশগ্রহণ করবে এবং সুন্দর মতো পরীক্ষাটি দিবে, এই কামনা করে আমি আমার আজকের বিষয়ের ক্লাসটি শুরু করছি। দেখো, আজকে যে রসায়ন ক্লাসে আমি বোর্ডে তোমাদের সিলেবাসটি দিয়ে দিয়েছি, তোমরা সবাই জানো, তারপরও তোমাদের সুবিধার্থে দিয়েছি। এখানে প্রথম অধ্যায়ের এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থাকবে প্রথম পত্রের, অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই 3টি চ্যাপ্টার প্রথম পত্র থেকে, এবং দ্বিতীয় পত্র থেকে থাকবে পরিবেশ রসায়ন এবং দ্বিতীয় অধ্যায়ের জৈব রসায়ন। এই 2টি চ্যাপ্টার। তোমাদের বিষয় কোড অবশ্যই 176 এটি তোমাদের বিষয় কোড। যেহেতু রসায়ন, কাজেই এখানে প্রায়োগিক কিছু অঙ্ক এবং হিসেবের প্রয়োজন আছে, কাজেই তোমরা সেরকম কলম, কাগজ এগুলোর ব্যবস্থা নিয়েই তোমরা এই বিষয়ে পরীক্ষাটি দিতে আসবে বা দেওয়ার জন্য তৈরি হবে। তাহলে আমি আজকে তোমাদের ক্লাসের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করি। গত ক্লাসে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এমসিকিউ এর ধরন ইত্যাদি সম্বন্ধে গত রসায়ন ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকে আমি তোমাদের সাথে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ পরিবেশ রসায়ন, এই 2টি বিষয়ের এমসিকিউ এর কিছু নমুনা প্রশ্ন এবং কিছু যেটা তোমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য কিছু জিনিস জানা থাকা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমি আলোচনা শুরু করছি। আমরা শুরু করব তৃতীয় অধ্যায়, অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই অংশটি নিয়ে। নামেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে দুটো অংশ আছে, একটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, অন্যটি রাসায়নিক বন্ধন, অর্থাৎ অধ্যায়টি দুটো অংশে ভাগ করা। আমি প্রথমেই শুরু করি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। যে এমসিকিউ কোশ্চেন কোন কোন জায়গা থেকে এইখানের কোশ্চেনগুলো বেশি আসে, যেহেতু নামেই পর্যায়বৃত্ত ধর্ম, কাজে এই চ্যাপ্টারটা শুরুই হবে পর্যায় সারণী দিয়ে।
পর্যায় সারণী দুই রকম তোমরা জানো, একটি সনাতন এবং একটি আধুনিক পর্যায় সারণী। কাজে প্রথম এমসিকিউ এর ধারণাটা চলে আসে এদের সংজ্ঞাগত যে যে উৎপত্তি সেটা নিয়ে, অর্থাৎ আধুনিক পর্যায় সারণী বলতে তুমি কি বুঝবে, কিংবা যেটা মেন্ডেলিফের সনাতন পর্যায় সারণী সেটি সম্বন্ধে তোমার কি ধারণা আছে। আমরা জানি সনাতন যে পদ্ধতিটি সেটি পারমাণবিক মৌলের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছে, এবং যে আধুনিক যে পর্যায় সারণী সেটি পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস অনুসারে সাজানো হয়েছে, এবং এটি একটি সুন্দর এমসিকিউ কোশ্চেন হিসেবে আসতে পারে। এছাড়া এর পরেই যেটাতে চলে আসবে পর্যায় সারণী থেকে যে এদের গ্রুপ এবং পর্যায়, যেহেতু দুটো পদ্ধতি আছে, দুটো মতবাদ আছে, কাজে সনাতন পদ্ধতিতে গ্রুপ এবং পর্যায় সংখ্যা এবং যে আধুনিক পদ্ধতিতে গ্রুপ এবং পর্যায় সংখ্যা এটি তোমাদের জানতে হবে। এখান থেকে এমসিকিউ আসে। যেমন আমি যদি বলি যে সনাতন পদ্ধতিতে গ্রুপের সংখ্যা 6, 7, 8, 9 এরকম একটা কোশ্চেন দিলাম। আমরা জানি যে সনাতনে পর্যায় সারণীতে যে গ্রুপের সংখ্যা 8, কিংবা আমি দিলাম যে আধুনিক পর্যায় সারণীতে দীর্ঘতম পর্যায় প্রথম, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ কোনটি দীর্ঘতম পর্যায়। কাজে তোমার জানতে হবে দীর্ঘতম পর্যায় কোনটি, ষষ্ঠ। ষষ্ঠ পর্যায়টি দীর্ঘতম পর্যায়। কাজে তুমি বুঝতেই পারছো যে প্রথমে তোমাকে সংজ্ঞাটা জানলে এমসিকিউ এর জন্য এরপরে যেটা তোমাকে জানতে হবে যে এই দু ক্ষেত্রে গ্রুপের এবং পর্যায়ের সংখ্যা কত এবং কোনটি দীর্ঘতম পর্যায় ইত্যাদি, এইটা সম্বন্ধে তোমাদের জানতে হবে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে। এরপরেই চলে আসি আমরা এসপিডি ইত্যাদি বিভিন্ন ব্লকে যে আমরা গ্রুপগুলোকে বা মৌলগুলোকে ভাগ করি। এখানে আমরা যখন এসপিডি বিশেষ করে এইখানে যখন চলে আসব, প্রথমেই তার লাগবে এদের সংজ্ঞা। এমসিকিউ কোশ্চেনের জন্য এদের যে সংজ্ঞা, আমরা জানি এস ব্লকে যখন ভ্যালেন্স ইলেকট্রনটি আসে, যোজ্যতা ইলেকট্রন, তাকে এস মৌল, বা পি ব্লকে আসে পি মৌল, বা ডি ব্লকে আসলে এটাকে আমরা ডি মৌল বলতে পারি। এরপরে আসবে সংখ্যা, কোনটার ক্ষেত্রে কতগুলো আছে মৌল। যেমন এস এর ক্ষেত্রে আমরা জানি এখানে 14টি মৌল আছে, পি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 36টি মৌল আছে, এবং ডি এর ক্ষেত্রে আছে 41টি মৌল। কাজে প্রত্যেকটাই তোমার এক একটা এমসিকিউ কোশ্চেন, যে এস ব্লকে মৌলের সংখ্যা কত, পি ব্লকে মৌলের সংখ্যা কত, কিংবা ডি ব্লকে মৌলের সংখ্যা কত, প্রতিটাই এক একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে। কাজে এটি তোমাকে জানতে হবে। এরপরে আসবে এদের যে কিছু ধর্ম আছে, ধর্মগুলোর মধ্যে ধর্ম বলতে বিশেষত আমি যেটাকে বলবো মনে রাখতে, সেটা হলো এদের যে অম্লীয় অক্সাইড তৈরি করে বা হাইড্রাইড তৈরি করে, এইগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। অম্লীয় অক্সাইড বা হাইড্রাইড এগুলোর যে ধর্মগুলো, এছাড়া এদের যে অ্যাসিড যে তৈরি হয়, এদের অ্যাসিডের স্ট্রেংথ বা শক্তিমত্তা জানতে হবে। ডি অরবিটালের ক্ষেত্রে তোমরা জানো এর বিশেষ কিছু ধর্ম আছে, সেগুলো ইলেকট্রন সুস্থিতি ইত্যাদি সম্বন্ধে জানতে হবে। ইলেকট্রন সুস্থিতি মানে কি, ইলেকট্রনে এদের কি কিছু দু একটা জায়গায় ব্যতিক্রম আছে, তোমরা জানো ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এবং এখান থেকে যেটা তোমার বিশেষভাবে জানার লাগবে সেটা হলো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কোন জায়গাতে বেশি, এবং অযুগ্ম ইলেকট্রনের সংখ্যার সাথে জড়িত হয়ে কোন কোশ্চেনটা চলে আসে, এদের সর্বোচ্চ জারণ মান কোথায় আসে বা জারণ মান, এই বিষয়গুলো চলে আসে, এবং এদের চৌম্বক ধর্ম ইত্যাদি, অর্থাৎ এসপিডি এবং এদের সংক্রান্ত যে ধর্মগুলো, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে। এরপরেই যেটা আসবে সেটা দরকার, সেটা হলো ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ এবং পর্যায় বের করা। তোমাকে একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেয়া থাকবে, এখান থেকে একটা গ্রুপ এবং পর্যায় এদের বের করতে হবে, হ্যাঁ, কিংবা এদের শুধু একটা ইলেকট্রন নাম্বার যেটা দেয়া থাকবে, এখান থেকেও তোমাকে গ্রুপ পর্যায় নিয়ে বের করতে হবে। সবশেষে যেটা আমরা পাই সেটা পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কোনটা, যে এদের যে ইলেকট্রন বিন্যাস ভিত্তিক যে ধর্মগুলো আছে, যেগুলো পর্যায়বৃত্তভাবে আবর্তিত হয়, এগুলোকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলি। অনেকগুলো ধর্মই আছে। এমসিকিউ এর জন্য যেগুলি দরকার সেগুলো হলো আকারগত যে ধারণাগুলো, অর্থাৎ ক্যাটায়নের আকার গ্রুপে বাড়ে নাকি কমে, অ্যানায়নের আকার
গ্রুপে গেলে কমবে, নাকি পর্যায় ডান থেকে বামে গেলে বা বাম থেকে ডানে গেলে কিভাবে পরিবর্তিত হবে। এছাড়া আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, বিশেষ করে এই জিনিসগুলো গ্রুপ ও পর্যায় ভিত্তিক যে এই বিষয়গুলো, এগুলোই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে বেশি জরুরি। এছাড়া ফ্যাজান্স রুল আমাদের জানতে হবে। এখন আমি কিছু নমুনা প্রশ্নের মধ্যে যাই। নমুনা প্রশ্নের এই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে যে নমুনা কোশ্চেন আমরা দেখব। এখন আমি প্রথমেই যেটা বললাম যে তোমাকে কোশ্চেন করা হলো যে কোন মৌলটি অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রাইড তৈরি করে, অর্থাৎ কোন মৌলটি একই সাথে অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রাইড তৈরি করে, অর্থাৎ উভয়ই এখানে অম্লীয়। তোমাকে দেওয়া হলো কতগুলো দেওয়া হলো, তোমাকে দেওয়া হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এছাড়া দেওয়া হলো নাইট্রোজেন। হ্যাঁ, এইরকম তোমাকে দেওয়া হলো। এখন দেখো হাইড্রাইডের ক্ষেত্রে আমরা কিন্তু পানির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড পাই, এটা প্রথমেই বাদ হয়ে গেল। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বাদ হয়ে গেল। অ্যামোনিয়া ক্ষারীয় ধর্ম বাদ হয়ে গেল। সালফারের ক্ষেত্রে দেখি আমার কি হয়। সালফারের যে অম্লীয় অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এটি একটি অম্লীয় অক্সাইড, এবং এর যে হাইড্রাইড, এটা কোনটা? H2S। এটি একটি অত্যন্ত দুর্বল অ্যাসিড এবং একটি অপোলার অণু। কাজেই এখানে আমার কারেক্ট আনসারটা কোনটা? সালফার, যেটি একই সাথে অম্লীয় অক্সাইড, অম্লীয় হাইড্রাইড হিসেবে ব্যবহৃত হতে পারে। দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় কোশ্চেনে বললো যে তোমাকে কিছু অ্যাসিডের নাম দিয়ে দিল, ফসফরিক অ্যাসিড, এরপরে তোমাকে দিল H3PO2, H3PO3, আরেকটা তোমাকে দিল HPO3। তোমাকে বলা হলো যে এইখানে হাইপো অ্যাসিড কোনটা? হাইপো অ্যাসিড, তাহলে আমাকে হাইপো অ্যাসিডের সংজ্ঞাটা জানতে হবে। আমরা জানি হাইপো অ্যাসিড কোনগুলা? যাদের জারণ মান সর্বনিম্ন, লোয়ার অক্সিডেশন স্টেট, জারণ মান। তুমি এখানে যদি হিসাব করে দেখো, তাহলে এই ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে আমি যদি ফসফরাসের যে জারণ মান যদি বের করি, তাহলে এখানে দেখবে যে যেটা এই ক্ষেত্রে এইটা হলো আমার হাইপো ফসফরাস অ্যাসিড। কেন? এখানে 2 দুগুণ -4, এখানে +3, ফসফরাসের +1, এর চাইতে কম জারণ মান কোনোটারই নেই। কাজে এইখানে হাইপো অ্যাসিড বলতে আমরা এই অ্যাসিডটাকে বুঝবো। হ্যাঁ, এটাও একটা এমসিকিউ কোশ্চেন এবং একটা সুন্দর কোশ্চেন যেটি বোর্ডে আসে। এই ধরনের একটা কোশ্চেন দিলাম। এরপরে আসবে যে HNO3 এবং আরেকটা তোমাকে দিল H3PO4। এখানে তোমাকে কিছু ধারণা দিয়ে দিল, যেমন একে তোমাকে বলল নাইট্রোজেন ফসফরাসের জারণ মান 1 সমান, জারণ মান সমান, এটা বলে দিল। 2 তোমাকে বলে দিল যে এদের নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের চার্জ ঘনত্ব কম, এইটি একটি দিল। এবং 3 নম্বরে দিল যে নাইট্রিক অ্যাসিড অধিকতর শক্তিশালী অ্যাসিড। কোনটি সঠিক? শক্তিশালী অ্যাসিড কোনটি সঠিক? এই ধরনের কোশ্চেন যখন আসে আমরা জানি এগুলোকে কি বলি আমরা। এই যে প্রথম আমি একটা বহুপদী প্রশ্নের মধ্যে চলে আসলাম। এতক্ষণ যে ছিল সাধারণ ধরনের যে কোশ্চেনগুলো, যেগুলোকে আমরা অনেকটা জ্ঞানমূলক বলতে পারি, বহুপদী কোশ্চেনগুলোকে আসলে জ্ঞানমূলক এবং অনুধাবনের একটা সমন্বয় তুমি বলতে পারো। এটাকে তোমার জ্ঞানের থেকেও বলতে হবে এবং কিছুটা অনুধাবন করেও তোমাকে এটা বের করতে হবে। হ্যাঁ, কাজে এইখানে দেখো বহুপদী এই কোশ্চেনটাতে প্রথমটার ক্ষেত্রে যায় নাইট্রোজেন ফসফরাসের জারণ মান সমান, অবশ্যই জারণ মান সমান, হিসাব করে দেখবে দুটোরই +5, কাজে এদের জারণ মান সমান, এটি রাইট। নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের চার্জ ঘনত্ব কম। আমি যদি গ্রুপে দেখি, গ্রুপ 5 এতে নাইট্রোজেনের পরে ফসফরাসের উপস্থিতি, গ্রুপ 5 এতে। আমরা জানি গ্রুপে যত নিচে যায় চার্জ ঘনত্ব তত কি হবে? কমে যায়।
কারণ একটা যে বাড়তি একটা অরবিটাল আসে, সেটার যে স্পেসটা যখন বেড়ে যায়, ইলেকট্রনগুলো অনেক বেশি জায়গা পায়, এর ফলে চার্জ ঘনত্ব কমে যায়। কাজেই নাইট্রোজেনের যে ফসফরাসের চার্জ ঘনত্ব ক্রম, এটিও সঠিক। এরপরে বলা হয়েছে নাইট্রিক অ্যাসিড অধিকতর শক্তিশালী। এটা তুমি ব্যাখ্যা করবে কিভাবে? এটি ব্যাখ্যা করতে হলে, যেহেতু আমরা জারণ মানের সাহায্য নিতে পারছি না, আমাকে এখানে তড়িৎ ঋণাত্মকতার সাহায্য নিতে হবে। তড়িৎ ঋণাত্মকতা অনুসারে আমরা জানি, যেহেতু নাইট্রোজেনের চার্জ ঘনত্ব বেশি, আমি বলেছি এটি অধিক তড়িৎ ঋণাত্মক। অধিক তড়িৎ ঋণাত্মক হলে কি সমস্যাটা হয়? আমরা যদি NOH এই বন্ডটা দেখি এবং POH এই বন্ডটা দেখি, তাহলে এই OH বন্ডটা এবং এই OH বন্ডটার পোলারাইজেশন ক্ষমতা একরকম হবে না। এইখানে OHটা ফসফরাসের দিকে কম পোলারাইজড হবে, কারণ ফসফরাসটা কম তড়িৎ ঋণাত্মক, কিন্তু এই OHটা নাইট্রোজেনের দিকে অধিক পোলারাইজড হবে, অধিক আকর্ষিত হবে। এর ফলে এই হাইড্রোজেনটাকে মুক্ত করা কিন্তু কঠিন, কিন্তু এই হাইড্রোজেনটা সহজেই মুক্ত হতে পারবে। শক্তিশালী অ্যাসিড কথাটার অর্থ কি? যে যত সহজে প্রোটন ছেড়ে দিতে পারবে বা হাইড্রোজেন ছেড়ে দিতে পারবে, হ্যাঁ, যেটা আমরা বলি যে সনাতন পদ্ধতিতে বা আমার লরি ব্রনস্টেড পদ্ধতিতে, তাকে আমি তত শক্তিশালী বলবো। যেহেতু এইখানে ফসফরাসটা দিতে পারবে, অধিকতর শক্তিশালী ছেড়ে দিতে পারবে, কাজে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রিক অপেক্ষা তীব্র অ্যাসিড, এইটি হবে আমার অধিকতর তীব্র অ্যাসিড। অর্থাৎ এইখানে আমরা এখানে অধিক পরিমাণ তার পোলারাইজেশন ক্ষমতা এখানে বেশি থাকবে। আচ্ছা, এরপরে আমি চলে যাই ফসফরিক অ্যাসিড লেস উইলিং টু বি লস্ট। অর্থাৎ এর হবে যেখানে এর ক্ষেত্রে এই জায়গাটার ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এর হবে হাইড্রোজেন মুক্ত করার যে টেন্ডেন্সিটা এর হবে এখানে কম। এরপরে চলে যায় কোনটির পোলারায়ন ক্ষমতা বেশি? পোলারায়ন ক্ষমতা বেশি কোনটির হবে? এখানে কিছু কোশ্চেন যদি দেয় তোমাকে এরকম, বেরিলিয়াম 2+, এবারে দিল ম্যাগনেসিয়াম 2+, এরকম কিছু কোশ্চেন দিল, বা স্ট্রনসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+, এরকম কিছু যখন দিবে, বলছে কোনটির পোলারায়ন ক্ষমতা কম বা কোনটির পোলারায়ন ক্ষমতা বেশি। এটা ডিপেন্ড করবে ফাজান্স রুলের উপর। আমরা জানি ফাজান্স রুলে এইটা যে যত ক্যাটায়নের আকার যত ছোট হয় তার পোলারায়ন ক্ষমতা তত বেশি হয় এবং সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয়। কাজে এখানে বেরিলিয়ামের পোলারায়ন ক্ষমতা বেশি থাকবে এবং এর সমযোজী বৈশিষ্ট্য থাকবে বেশি। এইটা এক ধরনের কোশ্চেন আসে। এছাড়া ক্ষারকত্ব হারের হ্রাস, ক্ষারকত্ব হারের হ্রাস, এটা একটা কোশ্চেন আসে। ক্ষারকত্ব হারের হ্রাস দেখাও। তোমাকে দিল ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই চারটা দিল ক্ষারকত্ব হারের হ্রাস। এখন এই ক্ষেত্রে তুমি এটার অর্ডারটা কিভাবে দেখবে? আমরা এখন এগুলোর যে অ্যাসিডগুলো যদি কল্পনা করি, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইড, এই ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হলো হাইড্রোজেন আয়োডাইড। হ্যাঁ, কারণ একে হাইড্রোজেন এখানে মুক্ত করার টেন্ডেন্সি তার থাকবে বেশি, কারণ আয়োডিন হলো কম তড়িৎ ঋণাত্মক। কাজে হাইড্রোজেনের এখানে মুক্ত করা, সনাতন পদ্ধতিতে হাইড্রোজেনের মুক্ত করার ক্ষমতা থাকবে বেশি। কাজে এটা সবচেয়ে যদি শক্তিশালী অম্ল হয়, শক্তিশালী অম্লের যে কনজুগেট যে বেসটা তৈরি হবে সেটা হবে সবচেয়ে দুর্বল। একইভাবে হাইড্রোজেন ফ্লোরাইড যদি সবচেয়ে দুর্বল হয়, এখান থেকে তার যে কনজুগেট বেসটা তৈরি হবে সে হবে সবচেয়ে শক্তিশালী। কাজেই আমার অর্ডারটা আসবে এইরকম, ফ্লোরাইডের সবচেয়ে বেশি, তারপরে ক্লোরাইড, দেন ব্রোমাইড, এরপর আসবে আয়োডাইড। এখন আসো ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ এবং পর্যায় বের করা। আমি তোমাদের একটি দিচ্ছি ইট্রিয়াম 39, এখান থেকে তোমাকে বের করতে হবে এর গ্রুপ এবং পর্যায়গুলি। এখন এখানে বোঝাই যাচ্ছে এখানে 36-এর পরে আর 3টা আছে, 36-এর পরে 3টা, যেটাকে আমরা বলতে পারি যে এখানে 3টাকে আমরা সাজাতে পারি 41 আর এখানে 5s2। কারণ এখান থেকে তুমি গ্রুপ এবং পর্যায় বের করবা। এখন এটা নিয়ম যেটা, এস ব্লকের ক্ষেত্রে ব্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনের যতগুলা ইলেকট্রন আছে সেটি তার গ্রুপ নির্ধারণ করবে এস ব্লকের ক্ষেত্রে। আর পি ব্লকের ক্ষেত্রে আমরা কিভাবে করি? এই ক্ষেত্রে 10 + ns +
Np। 10 এবং s অরবিটালে যতগুলো, p অরবিটালে যতগুলো, সব যোগ করলে যা হবে সেটাই হবে তার গ্রুপ। এবং ডি ব্লকের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এটা একটি ডি ব্লক এলিমেন্ট, এই ক্ষেত্রে আমার আসবে n-1 d, এরপরে আসবে প্লাস ns, n মাইনাস, অর্থাৎ ডি অরবিটালে যতগুলা এবং তার সাথে s। এখানে দেখা যাচ্ছে ডি অরবিটালে একটা আছে, এস এ আছে দুইটা, তাহলে এর গ্রুপ নাম্বার হবে কত? গ্রুপ হবে 3। তাহলে পিরিয়ড বা পর্যায় কত হবে? সর্ববহিস্থ যেটা আমরা স্তর দেখতে পাচ্ছি ইলেকট্রন, সেটা হলো 5, তাহলে পিরিয়ড হবে বা পর্যায় হবে 5। এইভাবে যেটাই দিক না কেন এই শর্তটা ব্যবহার করে আমরা একে বের করতে পারবো। এখন আমরা কিছু কোশ্চেন, আরো এখানে তো অনেক তোমাদের সময়ের জন্য খুব একটা করা যাচ্ছে না। যেমন আমি একটা এবারে একটা এই ধরনের একটা যেটাকে অভিন্ন প্রশ্ন, সেই ধরনের একটা নমুনা দেখাই। এখানে এরকম কোশ্চেন থাকবে, যেমন এখানে আমি একটা দেখালাম যে এরকম, এগুলোর মধ্যে আমরা এখানে আমরা পর্যায় দেখাচ্ছি, এখানে আমরা পর্যায় দেখাচ্ছি, পর্যায়, আর এখানে দেখাচ্ছি গ্রুপ। তোমাকে এখানে দেওয়া যাচ্ছে 1 দেওয়া আছে, এখানে 16 দেওয়া আছে এবং এখানে 17। এখন তোমাকে এখানে 1 2 3 তিনটা, এখানে a একটা মূলক দেওয়া আছে, এখানে x এবং z দেওয়া আছে, আর এখানে y দেওয়া আছে। প্রথমেই তোমাকে যেটা বের করতে হবে, এইগুলোকে বের করতে হবে যে এগুলো আসলে কি। বের করলেই তোমার কিন্তু একটা নাম্বার চলে আসতেছে। তাহলে প্রথমেই এ, গ্রুপ 1 এর 1, তাহলে এটা আমরা বুঝতেই পারছি এটাতে কি আসে আসলে, এখানে এ মানে হলো এখানে হাইড্রোজেন আছে। তারপর 16তে গিয়ে যে এক্স আছে সেটা আমরা দেখছি এখানে হবে অক্সিজেন, অক্সিজেনের নিচেই এখানে গ্রুপ 16-এ যেটা আসবে সেটা সালফার, এবং 17-এ গিয়ে একই পর্যায় 2-তে গিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ফ্লোরিন, এখানে আসবে আমার ফ্লোরিন। এখন এখান থেকে তোমাদের যে কোশ্চেন আসবে, এখানে তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা ওনারা জানতে চাচ্ছেন। তড়িৎ ঋণাত্মকতার ক্রম, অর্থাৎ এখানে এ, এক্স, ওয়াই, জেড এর যে তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা কেমন হবে। আমরা খুব দেখেই বুঝতে পারছি এখানে প্রথমে কোনটা যাবে, প্রথমে অবশ্যই যাবে সর্বডানে যে অবস্থিত অর্থাৎ ফ্লোরিন, হ্যাঁ, তারপরে আসবে অক্সিজেন, তারপরে আসবে সালফার, দেন আসবে আমার হাইড্রোজেন। এই হলো আমার তড়িৎ ঋণাত্মকতার ক্রম, এটা হলো প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে এখানে বলা হয়েছে যে এখানে কিছু কোশ্চেন থাকে যে অনেক সময় দেখায় যে এখানে যে কতগুলো মুক্ত ইলেকট্রন আছে, এই ধরনের কোশ্চেন দেয়, বা এখানে ইলেকট্রন আসক্তি নিয়ে কোশ্চেন আসতে পারে। ইলেকট্রন আসক্তি দিয়ে যদি তোমাকে কোশ্চেন দেয় যে কোনটার ক্ষেত্রে তড়িৎ ইলেকট্রন আসক্তি অধিক হবে, হ্যাঁ, বা কোনটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বেশি কিংবা কম হবে। ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা সম্পূর্ণ ভিন্ন দুটি ব্যাপার। তড়িৎ ঋণাত্মকতা হলো এদের যে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, আর ইলেকট্রন আসক্তি হলো একমোল ইলেকট্রন বহিস্থ স্তরে সংযুক্ত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। কাজেই এখান থেকে অভিন্ন এই ধরনের কোশ্চেনকে আমরা যে অভিন্ন প্রশ্ন বলি, এই ধরনের কোশ্চেনে এইটার সাথে রিলেটেড যে কোশ্চেনটা থাকে বিশেষ করে সেগুলো সাধারণত ইলেকট্রন আসক্তি অথবা তড়িৎ ঋণাত্মকতা এই সংক্রান্ত প্রশ্নগুলি আসে, অভিন্ন কোশ্চেন এই ধরনের আসে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই এখানে বন্ধনের ক্ষেত্রে। এরপরে আমরা পর্যায় সারণীর পরের যে অংশটা সেটা হলো বন্ধন। বন্ধনের ক্ষেত্রে কোনটা কোনটা আমাদের জানতে হবে। প্রথমেই বন্ধনের ক্ষেত্রে রাসায়নিক বন্ধন, এখানে আমাদের বিভিন্ন বন্ধন সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকতে হবে। বিভিন্ন বন্ধন মানে কি, এটা হতে পারে আয়নিক বন্ধন, সমযোজী, হাইড্রোজেন বন্ধন, সন্নিবেশ বন্ধন ইত্যাদি। এরপরেই চলে আসবে সংকরায়ন এবং শেষে আসবে আকৃতি, অর্থাৎ এই তিনটা বিষয়ের দিকে এখানে আমাদের খেয়াল করতে হবে। তাহলে এখানে তোমাদের একটা কোশ্চেন দিল, ধরো হাইড্রোজেন বন্ধনের জন্য এক দিল হাইড্রোজেন ফ্লোরাইড তরল হয়, 2 দিল ইথানল পানিতে দ্রবীভূত হয়, এবং 2 দিল এবং 3 আসলো যে ইথানোয়িক অ্যাসিড ডাইমার তৈরি করে, ইথানোয়িক
অ্যাসিড বলা হয়েছে ডাইমার তৈরি করে। একটা একটা করে যাই, ডাইমার তৈরি করে। প্রথমটার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন বন্ধনের জন্য, হাইড্রোজেন আমরা জানি যে একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে অপতীব্র ধনাত্মক মৌলের যে একটা দুর্বল বন্ধন তৈরি হয় তাকেই আমরা হাইড্রোজেন বন্ধন বলি। কাজে প্রথম ক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখি এখানে যে স্ট্রাকচারটা, এখানে হাইড্রোজেন ফ্লোরাইড, এখান থেকে আবার একটি হাইড্রোজেন সাথে যুক্ত হয় ফ্লোরাইড, এবং এইভাবে তারা একটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এবং যেহেতু এদের মধ্যে যথেষ্ট আকর্ষণ বল বা আন্তঃআণবিক আকর্ষণ বল তৈরি হয়, এরা তরল হিসেবে থাকে। কাজে এই প্রশ্নটি সঠিক। ইথানল পানিতে দ্রবীভূত হয়, এই কোশ্চেনটা যদি দেখি, এখানে ইথানলে আমরা CH3 CH2 OH, OH-টাকে আমরা এভাবে লিখলাম, O লিখে এইখানে H দিলাম। যদি পানিতে দ্রবীভূত হয় তার মানে পানির সাথে তাকে হাইড্রোজেন বন্ড তৈরি করতে হবে। কাজে এইখানে আমরা এইভাবে লিখতে পারি, এখানে H দিলাম, হ্যাঁ, এখানে আমি O দিলাম এবং একটা H দিলাম, এবং এই জায়গায় এরা একটা হাইড্রোজেন বন্ড তৈরি করলো। কাজে ইথানলও পানিতে দ্রবীভূত হয়, বিকজ এখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। ইথানোয়িক অ্যাসিড ডাইমার তৈরি করে। ডাইমার মানে কি? ডাইমার হলো একই মৌল যখন পরস্পর সংযুক্ত হয়, হ্যাঁ, তখন সেটাকে আমরা ডাইমার বলি। হ্যাঁ, তো ইথানোয়িক অ্যাসিড কি ডাইমার তৈরি করে কিনা হাইড্রোজেন বন্ধনের সাহায্যে? এখানেও আমরা দেখি, আমরা ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ CH3 COOH আমরা যদি দেই, এখানে প্রথমে একটা OH, এই হাইড্রোজেনটার সাথে ওই পাশে যে আরেকটা ইথানোয়িক অ্যাসিড যদি আমরা দেখি, এখানে CH3 দেই, হ্যাঁ, C, এখানে একটা ডাবল বন্ড O, আর এখানে OH দিই এইখানে, এবং এই জায়গায় একটা সুন্দর মতো দেখা যাচ্ছে যে আমার কি তৈরি হচ্ছে, এখানে একটা ডাইমার তৈরি হচ্ছে। কার জন্য? হাইড্রোজেন বন্ধনের জন্য। কাজে এইটাও কারেক্ট। কাজে 1 2 3 তিনটাই আমার দেখা যাচ্ছে এখানে সঠিক। আরেকটা কোশ্চেন আসলো, আয়নিক বন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত কি? এমসিকিউ কোশ্চেন হিসেবে, ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি। তাহলে তোমাকে জানতে হবে নিম্ন আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়, বা যৌগের উচ্চ ল্যাটিস শক্তি বলতে কি বোঝায়, কিংবা অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায়, যেটি প্রত্যেকটাই আয়নিক বন্ধনের জন্য দরকার। আচ্ছা, এইবারে শঙ্করায়নের কিছু কোশ্চেন আমাকে দেখাতেই হবে। শঙ্করায়নের কোশ্চেন এবং আকৃতিগত কোশ্চেন। এখানে দিল চতুস্তরকীয় আকার কার? NH4+, এরপরে দিল NH3, এরপরে দিল 3 নম্বরে আমরা দিলাম যে এখানে আসলো কার্বন টেট্রাক্লোরাইড। এখানে যদি আমাদের শঙ্করায়ন বের করতে হয় তাহলে আমরা অরবিটাল সংখ্যা আমরা হিসাব করি কিভাবে? অরবিটাল সংখ্যা সমান হাফ, হ্যাঁ, এখানে যোজ্যতা ইলেকট্রন, সেটাকে আমরা ধরো যদি নাইট্রোজেনের ক্ষেত্রে ধরি, নাইট্রোজেনের যোজ্যতা বহিস্তরে আছে 5টা ইলেকট্রন, 5, হ্যাঁ। এরপরে যেটা আসবে আমার একযোজি কতগুলো আছে? একযোজি এখানে একটা হাইড্রোজেন 4টা আছে, তাহলে এখানে আমার আসবে +4 যোজ্যতা ইলেকট্রন প্লাস একযোজি ইলেকট্রন, মাইনাস আসবে ক্যাটায়নের চার্জ। ক্যাটায়নের চার্জ একটাই আছে, মাইনাস এখানে 1 পাচ্ছি। আর আছে যে ক্যাটায়নে অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ এখানে আমার কোনো অ্যানায়ন এখানে নেই। তাহলে এখানে আমি যদি NH4 এর ক্ষেত্রে আমার আসবে হিসাবে করলে হাফ, 9 - 1 দ্যাট ইজ 8, অর্থাৎ এখানে 4 দ্যাট ইজ sp3, এবং এটি একটি চতুস্তলকীয় স্ট্রাকচার তৈরি করবে। কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রেও তৈরি করবে, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কি আসবে? অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো এখানে বহিস্তরে, এখানে অ্যামোনিয়া, নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের বহিস্তরে আসবে কয়টা? 5টা, এখানেও আছে 5টা, আর এখানে আছে একযোজি 3টা, বাকি সব 0, বাকি সব 0, -0 +0, অর্থাৎ ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের কোনো চার্জ নেই, হ্যাঁ। তাহলে এখানে হাফ 8, যদিও 4 আসে, অর্থাৎ এখানে sp3 হবে, কিন্তু নাইট্রোজেনের উপরে যেহেতু একটি স্ট্রাকচার লোন পেয়ার আছে, এই জন্য এটা আমার দেখা যাচ্ছে যে এটা চতুস্তলকীয় না হয়ে এটা কি আসবে? এটা পিরামিডাল একটা স্ট্রাকচার আসবে, পিরামিডাল নাইট্রোজেন হাইড্রোজেন, অর্থাৎ একটা পিরামিডাল স্ট্রাকচার আসবে, এবং চতুস্তলকীয় স্ট্রাকচারটা এখানে আমরা আর
পাবে না। আচ্ছা, এখন আমি এই ধরনের কোশ্চেন আসবে তোমাদেরকে। এরপরে আমরা চলে যাই পরিবেশ রসায়নের ক্ষেত্রে। পরিবেশ রসায়ন একটা বড় চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন করতে গেলে প্রথমেই বিভিন্ন যে গ্যাস সূত্রগুলো সেখান থেকে আমরা যে কোশ্চেন পাবো। বয়েলের সূত্র থেকে তোমাদের এরকম যদি আমি একটা চিত্র দেই, P/1/V, হ্যাঁ, এইটি দিলাম। এরপরে দিলাম PV বাই এখানে দিলাম V, এই ধরনের একটা স্ট্রাকচার। এটা P/1/Vটা এইভাবে আসবে, এবং যেটা P/V সেটা এইরকম দিলাম। কোনটি সঠিক? P/1/V একটা মূল বিন্দুগামী, PV/B একটা সরল রেখা, আর P/V দেখা যাচ্ছে এটা একটা অধিবৃত্তীয় স্ট্রাকচার। আমরা জানি বয়েলের সূত্রের জন্য সবগুলাই সঠিক। এরপরে তোমাকে একটা চার্লসের সূত্রের ক্ষেত্রে আমি তোমাকে একটা লেখচিত্র দিলাম। এখানে দিলাম P দিলাম। চার্লস গেল-লেসাকের ক্ষেত্রে যদি আমি দিই P এবং এখানে T দিলাম, এখানে V1 V2 V3 V1 V2 V3। এই বিন্দুতে তাপমাত্রা কত? এই বিন্দুতে তাপমাত্রা আমরা জানি -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি বলি যে এগুলোকে অর্ডারলি ফেলো, V1 V2 V3, এটাকে আমরা যদি অর্ডারলি ফেলতে হয় আমরা অবশ্যই দেখব যেহেতু চাপ বেড়ে গেলে আয়তন কমে যায়, হ্যাঁ, কাজে সবচেয়ে বেশি চাপ আছে V3 তে, হ্যাঁ, তারপরে V2 তে, তারপরে আছে V1 এ। এরকম করে এমসিকিউ আসতে পারে। অঙ্কের মধ্যে চলে যাই, কিছু অঙ্কে চলে যাই। অ্যাভোগাড্রো সূত্র থেকে যদি তোমাদের অঙ্ক আসে, যেমন ধরো এসটিপি তে 1 মিলি অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন অণু থাকতে পারে? 1 মিলি অক্সিজেন গ্যাসে কতটি অক্সিজেন অণু থাকে? যখনই আমরা বলবো এসটিপি তে, তখন 1 মোল সমান 22.4 লিটার। এইটা একটু খেয়াল করতে হবে। এবং এখানে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23, 22.4 লিটার, অর্থাৎ 400 মিলিতে অণুর সংখ্যা যদি এত হয়, তাহলে 1 মিলিতে কত? এই হলো এক ধরনের কোশ্চেন। এরপরে পরের কোশ্চেনে আমি যাই। এখানে আংশিক চাপের সূত্রের মধ্যে যদি আসি, আংশিক চাপের সূত্রের মধ্যে সংজ্ঞাগত তোমাকে দিল যে কোনো একটা গ্যাস পাত্রে 0.3 মোল বা 6 মোল অক্সিজেন আছে, 6 মোল নাইট্রোজেন আছে, এবং এর সাথে আছে ধরো 14 মোল অক্সিজেন আছে। এখন তোমাকে বলা হলো মিশ্রণের মোট চাপ যদি 200 মিলি হয়, তাহলে এদের প্রত্যেকটার আংশিক চাপ অর্থাৎ PA2 সমান কত বা PO2 সমান কত, এই দুইটা তোমাকে বের করতে বললো। এখন তুমি জানো তোমার সংজ্ঞাটা হলো PO2 সমান মোট চাপ ইনটু মোল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশ অফ অক্সিজেন। এখন আংশিকের ভগ্নাংশ অক্সিজেন আমরা জানি এটা 14 ডিভাইডেড বাই 14/6 20 ইনটু 200, যা হবে সেটাই হবে এর যেটাকে আমরা বলি আংশিক চাপ। হ্যাঁ, এইভাবে আমাদের এটি বের করতে হবে। এটা বলতেছি আমি ডাল্টনের সূত্রের ক্ষেত্রে। এখন দেখি আমরা যেটাকে ব্যাপন সূত্র হার বলি। ব্যাপন সূত্রের মেইন কথা কি? ব্যাপন হার সমান 1/√m। এইটা কাজে আমি তোমাকে যদি দেই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, কোন ক্ষেত্রে ব্যাপনের হার কম? আমি কিন্তু দেখতেই পাচ্ছি যেহেতু এখানে মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি, ব্যাপনের হার হবে সবচেয়ে কম। কিংবা বাষ্প অনেক সময় ব্যাপন হার না দিয়ে ঘনত্ব দিয়েও এমসিকিউ আসে। একইভাবে হিসেব করে আমরা এটা বের করতে পারবো। কিংবা যদি জোড়া করে দেয়, সেটা থেকেও আমরা এটা বের করতে হবে। মনে রাখতে হবে এই সূত্রটা, R প্রপোর্শনাল 1/√m। এখন আমার আসবে যে ভ্যান ডার ওয়ালসের যে সূত্রগুলো। ভ্যান ডার ওয়ালস সূত্র থেকে যেটা আসে, ধরো আমি তোমাকে দিলাম 44 গ্রাম এখানে বা কার্বন ডাই অক্সাইডের জন্য আদর্শ গ্যাসের সূত্রটি, আদর্শ গ্যাসের সমন্বয় সূত্রটি কি হবে? আদর্শ গ্যাস সমন্বয় সূত্র আমরা জানি PV সমান nRT 44। তাহলে এখানে 44 সমান 1 মোল, তাহলে এখানে আসবে শুধু আসবে n সমান 1, দ্যাট ইজ R2। এটা হলো আদর্শ গ্যাসের জন্য। এখন আমি তোমাকে দিলাম বাস্তব গ্যাসের জন্য, ধরো 4 গ্রাম হাইড্রোজেনের জন্য
বাস্তব গ্যাসের জন্য তুমি এটা আমি বাস্তব বানাই দিলাম, এটাকে বাস্তব গ্যাসের জন্য তোমাকে সমীকরণটা বের করতে হবে। সমীকরণটা আমরা জানি পি প্লাস, এখানে আমরা যদি দেখি এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি, ভি মাইনাস এন বি সমান 8t। তোমাকে দিয়েছে 4 গ্রাম, তাহলে এন এর মান কি হবে 4/2, তাহলে এখানে আসবে 2, বা এখানে এন আর টি যদি হয় এখানে আসবে 2, আর এখানে এন স্কোয়ার যখন হবে তখন 2 স্কোয়ার, তাহলে এখানে আসবে কত 4a বাই এন স্কোয়ার। কাজে একই কোশ্চেন তোমাকে যদি আমি দেই বাস্তব গ্যাসের জন্য সেখানে এভাবে লিখবে, আর যদি আদর্শ গ্যাসের জন্য তোমাকে এভাবে বের করতে হবে। এ মানে কি, এটাও একটা এমসিকিউ আসে। এ বলতে আমরা বুঝাই এদের যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা। এবারে তোমার দিল যে আরএমএস বের করতে দিল। আরএমএস কিরকম বললো তোমাকে, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, বললো যে এখানে রুট মিন স্কোয়ারের তোমাকে এর ক্রমটা বের করতে হবে। তুমি জানো এখানে আরএমএস এর সূত্রটা তুমি যদি জানো যে দ্যাট ইজ 3RT/m, তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজেই বের করতে পারবো যে কোনটার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি আমার আরএমএস এর ক্রমটা আসবে। অর্থাৎ আমরা খুব সহজেই ধরতে পারি এইভাবে হবে ক্রমটা, এই সূত্রটা ব্যবহার করে। শুধু খেয়াল রাখবে যদি এখানে এম যেটাই লেখা থাকে, ধরো অক্সিজেনের 32 যদি হয় তার সাথে 10⁻³ দিয়ে তোমাকে এটাকে গ্রামে নিয়ে আসতে হবে, গুণ দিতে হবে। এছাড়া যেটা আরো কিছু কোশ্চেন আসে, যেমন পরিবেশ থেকে বজ্রপাতে থেকে কোন ধরনের গ্যাসের উদ্ভব হয়, কোনটি উৎপন্ন হয়, নাইট্রোজেন ডাই অক্সাইড এটি। প্রাইমারি দূষক বলতে কি বুঝো, প্রাইমারি দূষক কোনটা, আমি তোমাকে দিলাম H2SO3, তারপরে দিলাম N2O5, এরপরে দিলাম SO3। কোনটা প্রাইমারি দূষক? প্রাইমারি দূষক এইটি। কাজে এইগুলো সংজ্ঞাগত বিষয়গুলো তোমাকে জানতে হবে। আমি তোমাকে কোশ্চেন দিলাম যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, কোনটা গ্রিন হাউস গ্যাস না, আমি বলেছি কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। আমি তোমাকে দিলাম মিথেন, দিলাম জলীয় বাষ্প, এছাড়া দিলাম কার্বন ডাই অক্সাইড, আর দিলাম এখানে তোমাকে দিলাম যে কোনো একটা দিতে পারি অক্সিজেন। কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? হ্যাঁ, খেয়াল রাখবে এই তিনটা গ্রিন হাউস গ্যাস, অক্সিজেন গ্রিন হাউস গ্যাস না। আর যদি তোমাকে কোশ্চেন আসে যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, সব সময় সেটা মনে রাখবে কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস গ্যাস বলতে আমরা শুধু আসলে কার্বন ডাই অক্সাইডকে বুঝাই মুখ্য, আর এগুলো হলো সেকেন্ডারি বলতে যেটা বোঝায় সেই ক্ষেত্রে। আচ্ছা, এবার অম্লক্ষার তত্ত্বের মধ্যে চলে যাই। এইখানে অম্লত্ব ক্ষারকত্ব বের করতে হবে। দিল তোমাকে Al2O3 এর যেটা তোমাকে অম্লত্ব যদি বের করতে হয় কিভাবে বের করবে, Al2O3 এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, এইখানে যখন আমরা করব আমার উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি। এখানে দেখা যায় আমি যখন ব্যালেন্স করব তখন এখানে 6টা আসবে, তাহলে এর অম্লত্ব 6, যেহেতু এটা 6টা হাইড্রোক্লোরিকের সাথে গিয়েছে। একইভাবে যদি তোমাকে কোশ্চেন দেয় ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত, তাহলে ফসফরিক অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া যায় সোডিয়াম ফসফেট তৈরি হয়, Na3PO4 তৈরি হবে, এবং যেহেতু লবণ এখানে একটা পানি তৈরি হবে। আমরা যখন ব্যালেন্স করব তখন দেখবা এখানে 3টা সোডিয়াম আছে, এখানে 3, তাহলে ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত হবে? ক্ষারকত্ব হবে 3। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আছে খাদ্য শৃঙ্খল নিয়ে কোশ্চেন আছে। খাদ্য শৃঙ্খলে সবচেয়ে অধিক ক্ষতিকর কোনটা? ক্রোমিয়াম। এর ফলে কি ধরনের সমস্যা, ক্রোমিয়ামগুলো কোন সমস্যাগুলো তৈরি করে, এটি একটি কোশ্চেন। আর আসে আর্সেনিক, একটা নিয়ে কোশ্চেন আছে যে আর্সেনিকের কিন্তু অনেকগুলো জারণ মান হয়, এর মধ্যে কোন জারণ মানটা সবচেয়ে বেশি ক্ষতিকর। সবসময় খেয়াল রাখবে আর্সেনিক যেটা 3+ সবচেয়ে বেশি ক্ষতিকর এইটি। এবং ভারী ধাতুর ক্ষেত্রে বা বিওডি, সিওডি বা এই ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশনগুলো আমাকে জানতে হবে। অর্থাৎ বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই অ্যাব্রিভিয়েশনগুলো মানে ভাঙানো যেটা, বা কোনটার সীমা কত দূর হতে হবে, যেটা আমাদের স্বাস্থ্যকরভাবে যেটা WHO কর্তৃক দেওয়া সীমাটা জানা, বা আর্সেনিকের যে কতটুকু থাকলে সেটা আমাদের জন্য ক্ষতিকর না। আমরা দেখেছি আর্সেনিকের ক্ষেত্রে এটা মাত্র মানে 0.1 ppm পর্যন্ত আমরা নিতে পারি। কাজে এই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে জানতে হবে। এছাড়া শিল্প বর্জ্য যেটাকে আমরা বলি ইটিপি,
ইটিপি, এটারও ভাঙায় দেওয়া একটা কোশ্চেন আসে অ্যাব্রিভিয়েশন টাইপের। আর এটা তরল বর্জ্যের জন্য খেয়াল করতে হবে। আর আসে ওজোন স্তর নিয়ে কোশ্চেন আসে, ওজোন, সালফারিক অ্যাসিড, অ্যাসিড বৃষ্টির জন্য কোনটা সবচেয়ে বেশি দায়ী, এরকম আসে। এছাড়া টিডিএস, টিডিএস দিয়ে আসলে কি বোঝায়, এটাও একটা কমন কোশ্চেন, এমসিকিউ। এখন এটা অনেক বড় একটা চ্যাপ্টার, আজকে আমার সময় শেষ, এর চেয়ে বেশি আর করতে পারছি না। তোমরা এইভাবেই একটু একটু করে গুছিয়ে নিও। প্রশ্ন ভয়ের কিছু নাই, তোমাদের পড়ার মধ্যেই কোশ্চেন দেয়া আছে, একটু মাথা ঠান্ডা করে দিলে, যেহেতু একবারে একটা কোশ্চেনই আসবে, একটা একটা করে সুন্দর করে দিয়ে পরীক্ষাটা ঠিক সময়ে সুন্দরভাবে তোমরা শেষ করতে পারবে আশা করি। আজকে সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটি দেখবার জন্য, সবাইকে অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।